বর বলল, চলো কক্সবাজার যাই, এখন নাকি সৈকত ফাঁকা থাকে, সপ্তাহখানেক নিরিবিলিতে ঘুরে বেড়ানো যাবে। যেই কথা সেই কাজ। পরদিন সকালের ফ্লাইটে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে। সত্যিই যেন স্বপ্নের মতো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে তখন প্রায় জনমানবহীন দৃশ্য। এত ফাঁকা সৈকত আমরা আগে কোনোদিন দেখিনি। রয়্যাল টিউলিপ হোটেলে উঠলাম, আর আশ্চর্যের ব্যাপার হলো পুরো হোটেলটাতেই তখন গোনা ১০-১২টা রুম ছাড়া আর কেউ নেই। দিনগুলো কাটছিল দারুণ। সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্র সৈকতে হাঁটা, কখনো সাঁতার, কখনো আবার পুলের সময় কাটানো। শান্ত নিরিবিলি পরিবেশ, আমাদের মনে হচ্ছিল অন্যরকম এক জগৎ। কিন্তু ১৮ তারিখ বিকেলে হঠাৎই ঘোষণা এলো সৈকতে আর কাউকে থাকতে দেওয়া হবে না, এবং সব হোটেল বন্ধের নির্দেশ। আমাদের ফিরতি ফ্লাইট ছিল ২০ তারিখে, কিন্তু বলা হলো পরের দিন থেকেই সব ফ্লাইট বন্ধ। এর মানে আজ রাতেই কোনোভাবে ঢাকা ফিরতে হবে। সন্ধ্যের পর আমরা ব্যস্ত হয়ে গেলাম বাস কাউন্টারে। অনেক ঘোরাঘুরির পরও একসাথে ২টি টিকিট পাওয়া গেল না। অবশেষে মেনে নিতে হলো, বর যাবে একটি বাসে, আমি আরেকটিতে। বরের বাস ছাড়ল রাত ১০টায়, আমার বাস ছাড়বে ১১টায়। সিট পেলাম একেবারে পেছনে, জানালার পাশে ডাবল সিটে, মানে আমার পাশে আরেকজন যাত্রী থাকবে। বাস ছাড়ার কিছু আগে দেখি পাশে এসে বসল একজন বিদেশি যাত্রী। অবাক হয়ে জানলাম তার নাম টনি। কঙ্গো থেকে এসেছিল রোহিঙ্গা শরণার্থীদের দেখতে। ফেরার পথে আমাদের মতোই বিপদে পড়েছে। গায়ের রং এতই কালো যে অন্ধকারে প্রায় অদৃশ্য মনে হচ্ছিল। বাস ছাড়ল, টিকিট চিক করে গাইডলাইট নিভিয়ে দিল। চারদিকে পর্দা টানা, সবাই চুপচাপ। টনি ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলা শুরু করল। তার উচ্চারণ অদ্ভুত হলেও বোঝা যাচ্ছিল। সে বাংলাদেশের প্রকৃতি, এখানকার মানুষের প্রশংসা করছিল। বিশেষ করে বাংলাদেশের আতিথেয়তা ও সংস্কৃতি তার খুব ভালো লেগেছে। কথোপকথনের এক পর্যায়ে সে হেসে বলল, তুমি খুব সুন্দর, তোমার হাসি আর আত্মবিশ্বাস দারুণ। এই কথা শুনে খানিকটা লজ্জা পেলেও অচেনা বিদেশির প্রশংসায় মনটা ভালো হয়ে গেল। তারপর সে নিজের দেশের কথা বলতে শুরু করল। আফ্রিকার জঙ্গলের গল্প, কঙ্গোর নদী আর তার পরিবার নিয়ে কিছু স্মৃতি। বিশেষ করে তার স্ত্রী জুলিয়ার কথা বলছিল খুব স্নেহভরে। আমার কেমন যেন মনে হলো এত দূরের দেশে থেকেও মানুষজন কতটা আপন হয়ে যেতে পারে। রাত গভীর হতে থাকল, বাস দ্রুত গতিতে ছুটে চলল নির্জন মহাসড়কে। চারদিকে নিস্তব্ধতা। আমি অনুভব করছিলাম এই ভ্রমণটা অন্যরকম এক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। বিদেশি এক অচেনা মানুষের সাথে একই সিটে বসে আলোচনার বিষয়বস্তু ঘুরে ফিরে জীবনের নানা দিকেই চলে যাচ্ছিল। এক পর্যায়ে বাস থামল ফোর সিজনস নামে একটা হাইওয়েতে। সবাই নেমে গেল। আমার তখন শরীর খারাপ লাগছিল, তাই উঠিনি। টনি নিজে থেকে নেমে গিয়ে আমার জন্য খাবার আর পানীয় নিয়ে এলো। শুধু তাই নয়, ব্যথার ওষুধও এনে দিল। তারই যত্নশীল আচরণ আমাকে সত্যিই কৃতজ্ঞ করে তুলল। ওষুধ খাবার পর শরীর হালকা হয়ে গেল। আমি টনিকে ধন্যবাদ জানালাম। সে কেবল হেসে মাথা নাড়ল। সেই হাসি ছিল একেবারেই আন্তরিক। মনে হলো অচেনা এই মানুষটির ভেতর লুকিয়ে আছে একেবারে ভিন্ন রকম মানবিকতা। বাকি পথটুকুতে আমরা দুজনে গল্প করতে করতে এলাম। বাইরে অন্ধকারে আলো ঝলমল করছিল মহাসড়কে। কক্সবাজারের নিস্তব্ধ সৈকত থেকে শুরু করে ঢাকা শহরের কোলাহল সবই যেন এক রাতের মধ্যেই মিলেমিশে যাচ্ছিল। ভোরের দিকে বাস কুমিল্লা থামল আবার। আমরা কফি খেলাম একসাথে। তখন আর মনে হচ্ছিল না যে টনি একজন বিদেশি, মনে হচ্ছিল বহুদিনের এক পরিচিত মানুষ। ঢাকায় পৌঁছে বিদায় নেবার সময় টনি বলল, তোমাদের দেশ সুন্দর, তোমাদের মানুষও দারুণ। এই যাত্রা আমি কখনো ভুলব না। আমি তখন শুধু হাসলাম, কারণ আমি জানতাম এই অদ্ভুত, অনিশ্চিত কিন্তু স্মরণীয় যাত্রার স্মৃতি আমারও সারা জীবন থেকে যাবে। জীবনে অনেক ভ্রমণ হয়, কিন্তু সব ভ্রমণ সমান নয়। কিছু ভ্রমণ কেবল জায়গার নয়, মানুষেরও। কখনো কখনো অচেনা মানুষের সাথে ভাগ করা কিছু মুহূর্তই হয়ে ওঠে জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়।